আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে লোনেবল ফান্ডস থিওরি। লোনেবল ফান্ডস থিওরি এটা ক্লাসিক্যাল একটা থিওরি, এবং এই ক্লাসিক্যাল থিওরিটা কারা দিয়েছিলেন? এই লোনেবল ফান্ডস থিওরি যেটা আমরা বলছি, যেটাকে একটা ক্লাসিক্যাল থিওরি বলা হচ্ছে, এটা দিয়েছিলেন উইকশেল। ইকোনমিস্ট উইকশেল এই থিওরিটা প্রপাউন্ড করেছিলেন, এবং তারপরে কিছু নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট ছিলেন, যেরকম ধরো ডেনিস রবার্টসন, বার্টিল ওলিন। এই বার্টিল ওলিনের হেক্সারলিন মডেলটাও খুব পপুলার। তো এই ইকোনমিক্সটা পরবর্তী সময়ে এসে এই লোনেবল ফান্ডস থিওরিটাকে আরও মডার্ন ভার্সনে কনভার্ট করেছেন, বা আরও কিছু ফার্দার মডিফিকেশনস এই মডেলটাতে করেছেন। ওকে, তো অ্যাজামশন কী আছে লোনেবল ফান্ডস থিওরির? মেন অ্যাজামশন কী আছে? প্রথম অ্যাজামশন হচ্ছে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট আর দ্য মেন সোর্স অ্যান্ড ইউজেস অফ লোনেবল ফান্ড। তো আমরা যখন সেভ করি, তখন ধরো আমি একটা টাকা সেভ করছি মানে আমি টাকাটা ধরো আমি 100 টাকা সেভ করব। তো 100 টাকা আমি সেভ করব মানে কি 100 টাকা আমি গিয়ে ব্যাংকে রেখে দেব, এটাই আমার সেভিংস। তো এই যে 100 টাকা আমি ব্যাংকে রাখছি সেভিং করার জন্য, এই 100 টাকা ব্যাংক আবার কি করবে? ব্যাংক কিন্তু এই 100 টাকা আবার লোন দেবে। কাকে লোন দেবে? যে সমস্ত ইনভেস্টার বা প্রডিউসার যারা প্রোডাকশান করতে চায়, যারা ইনভেস্টমেন্ট করতে চায়, যারা প্রোডাকশান বাড়াতে চায়, তাদেরকে ব্যাংক এই 100 টাকা লোন দেবে। তাহলে এই যে 100 টাকাটা, এই 100 টাকাটাকে আমি কি বলছি? এই টাকাটাকে আমি বলছি লোনেবল ফান্ড। লোনেবল ফান্ড। ফান্ড মানে কি? ফান্ড মানে এই 100 টাকাটা, যেহেতু টাকাটাকে লোন দেওয়া যাচ্ছে, যেহেতু এই ফান্ডটাকে ব্যাংক লোন দিতে পারছে, এই ফান্ডটাকে যেহেতু ব্যাংক লোন দিতে পারছে, তাই এই ফান্ডটাকে বলা হচ্ছে লোনেবল ফান্ড। এবার কথা হচ্ছে এই 100 টাকাটা ব্যাংক পেলো কোথা থেকে? এই 100 টাকাটা কিন্তু ব্যাংক আমার থেকে পেয়েছে। ওকে, আমার থেকে ব্যাংক 100 টাকাটা পেয়েছে। আমি কেন এই টাকাটা ব্যাংকে দিয়েছিলাম? সেভিং করার জন্য দিয়েছিলাম। সে আমি ফিক্সড ডিপোজিট করতে পারি বা কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট করতে পারি, যে ধরনের ডিপোজিটই আমি করতে চাই না কেন, আমি সেভিং করার জন্য কিন্তু ব্যাংকে 100 টাকা দিয়েছিলাম, এবং সেই 100 টাকাই কিন্তু ব্যাংক লোন দিয়েছে। তাহলে লোনেবল ফান্ড, লোন দেওয়ার জন্য বা লোনেবল হওয়া যে ফান্ড, সেই ফান্ডটা কোথা থেকে জেনারেট হলো? সেই ফান্ডটা আসলো কোথা থেকে? সেই ফান্ডটার সোর্স কি? সেই ফান্ডটার সোর্স কিন্তু সেভিংস। তো সেটাই এখানে বলা আছে যে সেভিংস আর দ্য মেন সোর্স অফ লোনেবল ফান্ড। এবার আমরা পড়বো যে ইনভেস্টমেন্ট কিভাবে মেন ইউজ অফ লোনেবল ফান্ড। তো আমার যে 100 টাকাটা ব্যাংকের কাছে গেল, ব্যাংক এই 100 টাকাটাকে কী হিসেবে দেখলো যে এই টাকাটা একটা লোনেবল ফান্ড। কেন? কারণ এই টাকাটাকে দিয়ে ব্যাংক লোন দিতে পারে। এই 100 টাকাটা ব্যাংক লোন দিতে পারে, তো ব্যাংক এই 100 টাকাটাকে লোনেবল ফান্ড হিসেবে দেখলো। এই 100 টাকা যখন ব্যাংক লোন দিল, এই লোনটাকে ইউজ করছে কারা? বা এই 100 টাকার যে লোনেবল ফান্ডটা, সেই ফান্ডটাকে ইউজ করছে কারা? ইনভেস্টাররা, যারা প্রোডাকশান করতে চায় বা প্রোডাকশানটাকে বাড়াতে চায়। সেই সমস্ত ইনভেস্টাররা ওই 100 টাকা বা ওই যেটাকে আমরা লোনেবল ফান্ড বলছি, সেটাকে ইউজ করছে। তাহলে সেভিংস, ভালো করে পড়ো, সেভিংস আর দ্য সোর্স অফ লোনেবল ফান্ড। সোর্স অফ লোনেবল ফান্ড। আর ইনভেস্টমেন্টটা কি? ইনভেস্টমেন্ট আর দ্য ইউজ অফ লোনেবল ফান্ড। লোনেবল ফান্ডটা ইউজ কোথায় হচ্ছে? ইনভেস্টমেন্টের মাধ্যমে ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। সেভিংস কি? সাপ্লাই অফ লোনেবল ফান্ড। কিভাবে? দেখো, ব্যাংক যে লোনেবল ফান্ড দিচ্ছে, 100 টাকাটা হচ্ছে লোনেবল ফান্ড। এই 100 টাকাটা ব্যাংক পেলো কোথা থেকে? এই 100 টাকাটা সাপ্লাই করলো কে? এই 100 টাকাটা কিন্তু আমি সাপ্লাই করেছি। myself has provided this 100 rupees. আমি এই 100 টাকা সাপ্লাই করেছি ব্যাংকে। তাহলে লোনেবল ফান্ডের সাপ্লায়ারকে, লোনেবল ফান্ডকে সাপ্লাই কে করছে? লোনেবল ফান্ডকে সাপ্লাই করছে সেভিংস। সেভিংসের মাধ্যমে লোনেবল ফান্ডের সাপ্লাই আসছে, সাপ্লাই জেনারেট হচ্ছে। আর লোনেবল ফান্ড অর্থাৎ এই 100 টাকার ডিম্যান্ড কারা করছে? এই 100 টাকাটা নিতে চাইছে কারা? নিতে চাইছে ইনভেস্টার। কেননা তারা প্রোডাকশান করতে চায়, প্রোডাকশান প্রসেসে ওটাকে কাজে লাগাতে চায়, তাই ওই 100 টাকাটা লোন নিতে চাইছে। তাহলে লোনেবল ফান্ডের ডিম্যান্ড কে করছে? লোনেবল ফান্ডের ডিম্যান্ড করছে ইনভেস্টমেন্ট।
বা ইনভেস্টার। সেকেন্ড অ্যাজাম্পশন কি? সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে ইন্টারেস্ট রেট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য লোনেবল ফান্ড। ইন্টারেস্ট রেট কিভাবে ডিটারমাইন হয়? ইন্টারেস্ট রেট ডিটারমাইন হয়, I am operating by Wi-Fi. What can I do about it now? You tell me. Just wait and let's see, okay? I think it will be okay. Ekটু wait koro, I think it will not be a problem. Interest rate is determined by the demand and supply of loanable funds. Interest rate টা কিভাবে ডিটারমাইন হয়? লোনেবল ফান্ডের যে ডিম্যান্ড আর লোনেবল ফান্ডের যে সাপ্লাই, সেই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের মাধ্যমে ইন্টারেস্ট রেটটা ডিটারমাইন হয়। এবার সেই ডিটারমিনেশনটা আমরা পড়বো, এই অ্যাজাম্পশনটাকে আমি এখন এক্সপ্লেন করছি না, এটা আমরা পড়বো পরবর্তী, মানে এটাই মেন লোনেবল ফান্ডটা এটাই। তো সেটা কিভাবে ডিটারমিনেশন হচ্ছে সেটা আমরা যখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা বা গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনটা পড়বো, সেই গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা এই বিষয়টা পড়বো। নাম্বার 3, লোনেবল ফান্ডস ইনক্লুড মোর দ্যান জাস্ট সেভিং। আমরা হয়তো ভাবছি যে লোনেবল ফান্ড মানে আমি 100 টাকা ব্যাংকে রেখেছি, সেই 100 টাকাই ব্যাংক লোন দেবে, তো লোনেবল ফান্ড হচ্ছে ওই 100 টাকা শুধুমাত্র। কিন্তু শুধুমাত্র ওই সেভিংটাই বা শুধুমাত্র ওই 100 টাকাটাই কিন্তু লোনেবল ফান্ড নয়। এর মধ্যে আমরা ডিসঅর্ডিংটাকেও ধরি। ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন মানে ব্যাংক নিজে টাকা ছাপালো, সেই টাকাটা নিয়ে লোন দিল, রাইট? তো ব্যাংক হয়তো ঠিক করলো যে আমি 200 টাকা ছাপিয়ে লোন দেব, রাইট? তো এই 200 টাকাও লোনেবল ফান্ডের মধ্যে আসবে, রাইট? তো ডিসঅর্ডিং বিষয়টা কি আমি একটু পরে বলছি। তো লোনেবল ফান্ড মানে কিন্তু শুধু সেভিংটা না, যে টাকাটা সেভিং হয়ে ব্যাংকে ঢুকছে সেই টাকাটাই শুধু লোন দেওয়ার কেপাবেল বা সেই টাকাটাই লোনেবল ফান্ড হিসেবে ইউজ হবে তা কিন্তু নয়। ডিসঅর্ডিংটাও তার মধ্যে থাকতে পারে। ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন মানে ব্যাংক নিজে টাকা ছাপিয়ে সেই টাকাটাও লোনেবল ফান্ড হিসেবে ইউজ করতে পারে, ওকে? ফোর্থ অ্যাজাম্পশন কি? পারফেক্ট কম্পিটিশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট। পারফেক্ট কম্পিটিশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট মানে হচ্ছে মেনি বরোয়ার্স অ্যান্ড লেন্ডার্স আর অপারেটিং ইন দ্য মার্কেট উইথাউট ইনফ্লুয়েন্সিং দ্য ইন্টারেস্ট রেট ইন্ডিভিজুয়ালি। আমরা পারফেক্ট কম্পিটিশন যখন মাইক্রো ইকোনমিক্সে পড়েছিলাম তখন আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়তাম যে দেয়ার আর মেনি বায়ার্স অ্যান্ড সেলার্স। পারফেক্ট কম্পিটিশানে কী হতো? অসংখ্য বায়ার থাকতো, অসংখ্য সেলার থাকতো, এবং তারা কেউ ওই বায়ার বা সেলারের মধ্যে থেকে কেউ মার্কেটের প্রাইসটাকে চেঞ্জ করতে পারতো না বা মার্কেটের প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করতে পারতো না। এবার বলা হচ্ছে পারফেক্ট কম্পিটিশান ইন ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে পারফেক্ট কম্পিটিশান, তাহলে ক্যাপিটাল মার্কেটে তো বায়ার সেলার থাকবে না। ক্যাপিটাল মার্কেটে যারা ক্যাপিটালটাকে বড় করছে অর্থাৎ ধার নিচ্ছে, আর যারা ক্যাপিটালটাকে লেন্ড করছে মানে ধার দিচ্ছে, তারা থাকবে, এবং তারা কেউ মার্কেটটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। এবার কথা হচ্ছে যে যখন আমরা পারফেক্ট কম্পিটিশন মাইক্রো ইকোনমিক্সে পড়তাম সেখানে একটা গুডস মার্কেট থাকতো। সেখানে গুডস মার্কেটে আমরা কি বলতাম যে গুডস মার্কেটে মেনি বায়ার্স আর দেয়ার, অসংখ্য বায়ার আছে এবং অসংখ্য সেলার আছে, মেনি সেলার্স। এবং তার সাথে সাথে আমরা কি বলতাম যে এই বায়ার হোক বা সেলার হোক কেউই কিন্তু গুডসের প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। গুডস প্রাইস সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, ইজ নট ইনফ্লুয়েন্সড। অর্থাৎ গুডসের প্রাইসটা বাড়বে কি কমবে কি চেঞ্জ হবে সেটা কিন্তু বায়ার বা সেলারের উপর ডিপেন্ড করবে না, বাই বায়ার্স অ্যান্ড সেলার্স। এবার এই গল্পটাকেই এই রেসপেক্টে ভাবো এখানে গুডস মার্কেট নেই, এখানে কি মার্কেট আছে? ক্যাপিটাল মার্কেট। এবার ক্যাপিটাল মার্কেটে পারফেক্ট কম্পিটিশান, তাহলে ক্যাপিটাল মার্কেটে মেনি বায়ার নেই, মেনি বড়োয়ার আছে। বড়োয়ার মানে কি? যারা টাকা ধার দিচ্ছে, ক্যাপিটাল ধার দিচ্ছে। আর সেলার নেই, এখানে আছে লেন্ডার, যারা টাকা ধার নিচ্ছে। এবার এখানে আর গুডস প্রাইস আসবে না, এখানে কি আসবে? এখানে আসবে ইন্টারেস্ট রেট, কারণ এখানে তো কোনো জিনিস কেনা বেচা হচ্ছে না, এখানে টাকা ধার দেওয়া হচ্ছে, টাকা ধার নেওয়া হচ্ছে। তো এখানে টাকা ধার দেওয়ার পরে একটা ইন্টারেস্ট পাওয়া যায়, আর যে টাকা ধার নেয় তাকে একটা ইন্টারেস্ট রেট দিতে হয়। তো সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু এই বায়ার আর সেলার এখানে নেই, বায়ার নেই,
বায়ারের জায়গায় আছে বড়োয়ার, আর লেন্ডার সেলারের জায়গায় আছে লেন্ডার। এই বড়োয়ার আর সেলার কিন্তু এই ইন্টারেস্ট রেটটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না, সেটাই বলা হচ্ছে ফোর্থ অ্যাজাম্পশানে। ঠিক আছে, ফিফথ অ্যাজাম্পশান কি? ইন্টারেস্ট রেট ইজ দ্য রিওয়ার্ড ফর পার্টিং উইথ দ্য লিকুইডিটি। আমরা যখন ব্যাংকে 100 টাকা রাখি, 1 বছর পরে হয়তো আমরা 105 টাকা বা 110 টাকা পাই। কেন পাই? আমি 100 টাকা বর্তমানে ব্যবহার করতেই পারতাম, আমি বাইরে বেরিয়ে 100 টাকা দিয়ে একটা এগরোল খেতে পারতাম, একটা বার্গার খেতে পারতাম, বা একটা আমি যা খুশি একটা কিছু কিনতে পারতাম, আমি খাতা কিনতে পারতাম, পেন কিনতে পারতাম। 100 টাকাটা আমি নিজের উপরে খরচা করতে পারতাম, কিন্তু এই 100 টাকাটা আমি নিজের উপরে খরচা না করে ওই টাকাটাকে আমি সরিয়ে রাখছি, নিজের থেকে দূরে সরিয়ে রাখছি, ব্যাংকে জমা করে রাখছি। তো আমি ওই লিকুইডিটি মানে ওই ক্যাশটাকে নিজের থেকে দূরে সরিয়ে যে রেখে দিলাম এবং 1 বছর পরে আমি টাকাটাকে ফেরত নিচ্ছি, তো 1 বছর যে ওই টাকাটাকে আমি নিজের থেকে দূরে সরিয়ে রাখলাম, তার জন্য যে রিওয়ার্ডটা আমি পাবো, সেই রিওয়ার্ডটাকেই বলা হয় ইন্টারেস্ট। 100 টাকা আজকে তুমি ব্যাংকে রাখলে, 1 বছর পরে তুমি 105 টাকা পেলে। এই 5 টাকা তুমি এক্সট্রা কেন পেলে? ওই যে 100 টাকাটাকে তুমি এখন ব্যবহার না করে 1 বছরের জন্য নিজের থেকে দূরে সরিয়ে রেখে ব্যাংকে রেখে দিচ্ছ, তার জন্য তুমি ওই 5 টাকা অ্যাডিশনাল পাবে, যেটাকে বলা হয় ইন্টারেস্ট। পার্টিং মানে কি? পার্টিং মানে দূরে সরিয়ে রাখা। লিকুইডিটি অর্থাৎ ক্যাশটাকে দূরে সরিয়ে রাখার জন্য আমরা যে রিওয়ার্ডটা পাই সেটা হচ্ছে ইন্টারেস্ট। টাইম প্রেফারেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল এফেক্ট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। ক্যাপিটালের যদি প্রোডাক্টিভিটি চেঞ্জ হয়ে যায় তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্টের ডিসিশনও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে ধরো ক্যাপিটাল অর্থাৎ মেশিনারিজ অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেলে আমরা বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করতে চাইবো, অনেক বেশি বেশি করে আমরা প্রোডাকশান করতে চাইবো। তাহলে ইনভেস্টমেন্ট আর সেভিং ডিসিশন কিন্তু ক্যাপিটালের প্রোডাক্টিভিটির সাথে সাথে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। ওকে, আরও কিছু অ্যাজাম্পশন আছে। এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমি অলরেডি অনেকবার ডিসক্রাইব করেছি, যে ইকুইলিব্রিয়াম থেকে কোনো কারণে যদি মার্কেটটা সরে যায়, ঘুরে ফিরে আবার ওই ইকুইলিব্রিয়ামেই মার্কেটটা চলে আসবে। সেই রকম ইকুইলিব্রিয়াম হলে সেটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। তো এই সেভেন্থ অ্যাজাম্পশনটা এটাই বলছে যে এই যে লোনেবল ফান্ড থিওরি থেকে যে ইকুইলিব্রিয়ামটা আসবে সেটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। এইথ অ্যাজাম্পশন হচ্ছে ইট ইজ পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস মানে কি? আমরা শুধুমাত্র কয়েকটা বিষয়কে নিয়ে অ্যানালাইজ করলে সেটাকে বলা হয় পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। আর আমরা যদি মার্কেটের সমস্ত ভ্যারিয়েবল, সমস্ত ফ্যাক্টরসকে নিয়ে অ্যানালাইসিসটা করি, তাহলে সেটাকে বলা হয় জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। আমরা যদি মার্কেটের বা ইকোনমির সমস্ত ভ্যারিয়েবল বা ফ্যাক্টরকে নিয়ে অ্যানালাইসিসটা করি, সেটাকে বলা হবে জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। আর শুধুমাত্র কয়েকটা ভ্যারিয়েবলকে নিয়ে অ্যানালাইসিসটা করলে সেটাকে বলা হয় পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। এখানে আমরা হাতে গোনা কয়েকটা ভ্যারিয়েবলকে নিয়ে অ্যানালাইসিসটা করি, তাই এটাকে বলা হয় পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। তাহলে অ্যাজাম্পশনটা শেষ হলো। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, ওকে লেট মি জাস্ট টেক দিস থিং। এবার আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সাপ্লাই অফ লোনেবল ফান্ড। লোনেবল ফান্ডের সাপ্লাই, লোনেবল ফান্ডের সাপ্লাই কিভাবে আসে, কিভাবে আমরা সাপ্লাইটাকে ডিটারমাইন করতে পারি। এখানে এই ফরেন ক্যাপিটাল ইনফ্লোটা লাগবে না, এটা কেটে দিতে পারো। আর তারপরে আমরা দেখব যে ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড। লোনেবল ফান্ডের ডিম্যান্ড কিভাবে ডিটারমাইন হয় এবং সেই ডিম্যান্ডটাকে আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি। তারপরে দুটো বিষয়কে আমরা একসাথে করে একটা গ্রাফ আঁকবো এবং সেই গ্রাফ থেকে আমরা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্টটা ডিটারমাইন করতে চাইব। তাহলে পুরো বিষয়টাকে আগে একবার মাইন্ড ম্যাপিং করে নাও। কি বলতে চাইছি আমি? আমরা প্রথমে লোনেবল ফান্ডের সাপ্লাই অফ লোনেবল ফান্ড সেটা কিভাবে আসে সেটা ডিটারমাইন করব, তার গ্রাফটা দেখব। তারপরে আমরা ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড সেটা কিভাবে আসে সেটা দেখব, তার গ্রাফটা ডিটারমাইন করব। আর লাস্টে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কিভাবে আসছে এবং ইকুইলিব্রিয়াম থেকে আমরা কি কি জানতে পাচ্ছি সেটা দেখব। ঠিক আছে, সেটা দেখে আমাদের লোনেবল ফান্ড থিওরিটা কমপ্লিট হবে। 1 মিনিট।
ওকে, তো ফার্স্টে আমরা দেখব যে লোনেবল ফান্ড সেটা সাপ্লাই কোথা থেকে আসে। তো খুব সিম্পলভাবে ভেবে দেখো যে ওকে, সো আজকে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের কাছে 500 টাকা আছে। এই 500 টাকা মধ্যে থেকে হয়তো ব্যাংক পুরো 500 টাকাই তো লোন দিতে পারবে না, এই 500 টাকার মধ্যে থেকে হয়তো ব্যাংক 200 টাকা লোন দিতে পারবে। তাহলে এই 200 টাকাটা কি? এই 200 টাকাটাকে আমরা বলছি লোনেবল ফান্ড। লোনেবল ফান্ড কেন? কারণ এই টাকাটাকে লোন দেওয়া যেতে পারে, তাই এই 200 টাকাটাকে আমরা কি বলছি? লোনেবল ফান্ড। এবার এই 200 টাকাটা ব্যাংকের কাছে কিভাবে আসলো? তো এই 200 টাকাটা ব্যাংকের কাছে 3 ভাবে আসতে পারে, অ্যাকচুয়ালি 4 ভাবে আসতে পারে, আমরা এখানে 3 ভাবেই পড়বো কারণ সেটাই মানে সিলেবাসের কনটেক্সটে আছে। তো 200 টাকার মধ্যে হয়তো 100 টাকা ব্যাংকে আমি দিয়েছি, বা আমি, তুমি বা আমাদের মতো সাধারণ মানুষ দিয়েছে সেভিং করার জন্য। সেভিং করার জন্য 200 টাকার মধ্যে 50 টাকা ব্যাংক নিজে বানিয়েছে, ব্যাংক নিজে ছাপিয়েছে, ব্যাংকের নিজস্ব টাকা ব্যাংক ওটা প্রিন্ট করেছে, লোন দেবে বলে ব্যাংক ওটা নিজে প্রিন্ট করেছে। তো এই 50 টাকাটাকে আমি কি বলছি? ব্যাংক মানি। আর 200 টাকার মধ্যে আর 50 টাকা ডিসহোর্ডিং হয়েছে। ডিসহোর্ডিং মানে কি? ডিসহোর্ডিং বিষয়টা হচ্ছে যে আমি হয়তো আমার বাড়ির আলমারিতে ধরো 50 টাকা অনেক দিন ধরে জমা করে রেখেছিলাম, ব্যাংকে আমি রাখিনি। হঠাৎ করে সেই টাকাটা আমি গিয়ে ব্যাংকে রেখে দিলাম। হঠাৎ করে সেই জমানো টাকাটা, যেটা আমি জমিয়ে রেখেছিলাম, আমার বাড়িতেই জমিয়ে রেখেছিলাম, আমি সেই জমানো টাকাটা গিয়ে ব্যাংকে ফেলে দিলাম। এটাকে বলা হবে ডিসহোর্ডিং। কি বলা হবে? ডিসহোর্ডিং। অর্থাৎ দীর্ঘদিন ধরে জমানো টাকা, যেটা ব্যাংকে জমানো ছিল না, অন্য কোথাও জমানো ছিল, হতে পারে গোল্ডের ফর্মে আমার কিছু সোনা কেনা ছিল, সেই সোনাটা হঠাৎ করে বিক্রি করে আমি সেই টাকা যেটা পেলাম সেই টাকাটা ব্যাংকে জমা করলাম। তো অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ডিসহোর্ডিং মানে তো সেভিংই। ডিসহোর্ডিং কিছুটা তো সেভিং, অবশ্যই ডিসহোর্ডিং মানে কিছুটা সেভিং, যে হ্যাঁ ব্যাংকেই টাকাটা রাখা হচ্ছে তাহলে টাকাটা তো সেভিংই। হ্যাঁ, ডিসহোর্ডিং সেভিং, কিন্তু ডিসহোর্ডিংয়ের সাথে সেভিংসের একটা খুব সামান্য ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে হঠাৎ করে যদি আমি আমার কোনো জমানো টাকা বা কোনো পুরনো টাকা বের করে ব্যাংকে রেখে দিয়ে আসি, সেটা ডিসহোর্ডিং। আর সেভিং কি? সেভিং হচ্ছে আমি প্রতি মাসে মাসে হয়তো কিছু টাকা ব্যাংকে রাখছি, বা আমি আমার ইনকাম হয়তো 10,000 টাকা, সেই 10,000 টাকার মধ্যে থেকে আমি হয়তো 2,000 টাকা প্রতি মাসে ব্যাংকে রাখি, বা নিয়ম করে হয়তো 2,000-1,500 টাকা আমি ব্যাংকে সেভ করি। এটা হচ্ছে সেভিং। আর আমার বাড়িতে হয়তো সম্পত্তি বেচে বা আমার জমি বেচে বা হয়তো কোনো ভাড়া বাড়ি থেকে বা কোনোভাবে হয়তো আমি, আমার একটা জমি ছিল সেই জমিটা বেচে দিয়েছি, বা একটা দোকান ছিল সেই দোকানটা বেচে দিয়েছি, সেই দোকানটা বেচে আমি হয়তো একটা টাকা পেয়েছি 1 লাখ টাকা, সেই টাকাটা আমি গিয়ে ব্যাংকে সেভিং করলাম। এইটা কিন্তু সেভিং না, এটা ডিসহোর্ডিং। এটাকে আমরা কি বলবো? ডিসহোর্ডিং। ডিসহোর্ডিংও একটা টাইপের সেভিংই। ডিসহোর্ডিং ইজ অলসো আ টাইপ অফ সেভিং, বাট এটা হঠাৎ করে হয়, এটা কোনো রেগুলার ব্যাপার না, এটা হঠাৎ করে হয়। হঠাৎ করে আমাদের কাছে কোনো টাকা চলে আসলো এবং আমরা সেই টাকাটাকে ব্যাংকে ফেলে দিলাম সেভিং করার জন্য, সেটাকে আমরা বলবো ডিসহোর্ডিং। বা হঠাৎ করে তুমি আলমারিতে হয়তো দেখলে যে 5,000 টাকা পেয়েছো, তুমি গিয়ে ব্যাংকে রেখে দিলে, তো এটা সেভিং না, এটাকে আমরা কি বলবো? ডিসহোর্ডিং। ডিসহোর্ডিংও অবশ্যই একটা প্রকারের সেভিংই, কিন্তু এটাকে আমরা কি বলে থাকবো? এটাকে আমরা সেভিং না বলে এর নাম আমরা দেবো ডিসহোর্ডিং। তাহলে এই যে 200 টাকা যেটাকে আমরা বলছি লোনেবল ফান্ড, এই লোনেবল ফান্ড 200 টাকা, এই ব্যাংক যদি লোনেবল ফান্ড রাখতে চায়, ব্যাংক কত টাকা লোনেবল ফান্ড রেখেছে? 200 টাকা। এই 200 টাকা ব্যাংক লোনেবল ফান্ড দিতে পারবে, মানে মোট কথা ব্যাংক এই 200 টাকা লোন দিতে পারবে। এবার এই 200 টাকার সাপ্লাই কোথা থেকে আসলো? এই 200 টাকা যে লোনেবল ফান্ড হলো ব্যাংকের কাছে, সেই 200 টাকার সাপ্লাই কোথা থেকে আসলো? সেই 200 টাকার সাপ্লাই কিছুটা এসছে সেভিং থেকে, কিছুটা এসেছে
ব্যাংকের নিজস্ব টাকা থেকে, ব্যাংক মানি, আর কিছুটা এসেছে ডিসোর্ডিং থেকে, রাইট? তো সাপ্লাই অফ লোনেবল ফান্ড কীভাবে আসে? সেভিং প্লাস ব্যাংক মানি প্লাস ডিসোর্ডিং। ওকে, তো সেটাই এখানে দেখো লেখা আছে, সাপ্লাই প্লাস ডিসোর্ডিং প্লাস ব্যাংক মানি, সেটা থেকে আমরা কি পাচ্ছি? সাপ্লাই অফ লোনেবল ফান্ড। জাস্ট গিভ মি 1 মিনিট। ওকে, না এবার আমরা এই সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটা আঁকবো। তো গ্রাফটা আঁকার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এক্স অ্যাক্সিসে নিলাম সাপ্লাই, আর ওয়াই অ্যাক্সিসে আমি নিলাম রেট অফ ইন্টারেস্ট। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, জাস্ট তোমরা এটাকে সিম্পলি ভেবে দেখো, যত রেট অফ ইন্টারেস্ট বাড়ে তত কি হয়? সাপ্লাইটা, এই সেভিংটা বাড়বে। আমি মনে হয় ওয়াই অ্যাক্সিসে বলেছিলাম যে, হ্যাঁ, এক্স অ্যাক্সিসে ফার্স্টে আমি সেভিং নিলাম, এক্স অ্যাক্সিসে ফার্স্টে আমি কি নিলাম? সেভিংস। ওকে, আর ওয়াই অ্যাক্সিসে আমি নিলাম রেট অফ ইন্টারেস্ট। তো খুব স্বাভাবিক, ধরো 2% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, আমি হয়তো সেভিং করব 500 টাকা। যদি রেট অফ ইন্টারেস্ট বেড়ে হয়ে যায় 5%, তাহলে আমি সেভিং করব 1000 টাকা হয়তো, বা 1500 টাকা। বা রেট অফ ইন্টারেস্ট কমে যদি 1% হয়ে যায়, তাহলে আমি একদমই কিছু সেভিং করতে চাইবো না, 100 টাকা সেভিং করব। ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটা বহুবার বলেছি যে দুটো ভ্যারিয়েবলে দুটোই যদি বাড়ে, অর্থাৎ এ বাড়লে বিও বাড়ছে বা এ কমলে বিও কমছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পজিটিভ রিলেশন বা ডিরেক্ট রিলেশন। এবং এই পজিটিভ বা ডিরেক্ট রিলেশনের ক্ষেত্রে কি হয়? এই পজিটিভ বা ডিরেক্ট রিলেশনের ক্ষেত্রে আপওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ আমরা দেখতে পাই। তাহলে আমি সেই গ্রাফটা এঁকে ফেলি। সেই গ্রাফটা আমি যদি আঁকতে যাই, এইটা হচ্ছে সেই গ্রাফটা। এই কার্ভটার নাম কি? এই কার্ভটার নাম হচ্ছে সেভিংস। ঠিক আছে, নেক্সট নিচে আমরা এইবার আমরা এই সেম গ্রাফের মধ্যেই করছি, বুঝতে তোমাদের অসুবিধা হবে না, তোমরা জাস্ট একটু মন দিয়ে করো এটা। নেক্সট যে গ্রাফটা সেটা হচ্ছে সেভিংস প্লাস ডিসঅর্ডিং। এবার এক্স অ্যাক্সিসে কি থাকছে? এক্স অ্যাক্সিসে থাকছে সেভিংস প্লাস ডিসঅর্ডিং। আগে এক্স অ্যাক্সিসে খালি সেভিংসটা ছিল, এখন এক্স অ্যাক্সিসে সেভিংস প্লাস ডিসঅর্ডিং থাকছে, আর ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্ট থাকছে। তাহলে ভাবো 2% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, আমরা হয়তো সেভিংস আর ডিসঅর্ডিং মিলিয়ে ব্যাংকে রাখতে চাইব 700 টাকা। ডিসঅর্ডিংটাও তো রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, মানে তুমি আলমারি থেকে 500 টাকা পেলে, বা তুমি হয়তো জমি বেচে 1 লাখ টাকা পেয়েছো, ব্যাংকে হয়তো রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে 0.001%। এত কম রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে যদি দেয়, তুমি কি ব্যাংকে গিয়ে ডিসঅর্ডিং করবে? অবশ্যই করবে না, তুমি ওই টাকাটা নিশ্চয়ই তখন ব্যাংকে রাখবে না। তাহলে ডিসঅর্ডিংও একটা টাইপের সেভিং, এবং ডিসঅর্ডিং হবে কি হবে না সেটাও কিন্তু রেট অফ ইন্টারেস্টের উপরেই ডিপেন্ড করে। রেট অফ ইন্টারেস্ট বেশি হলে ডিসঅর্ডিং বেশি হয়, রেট অফ ইন্টারেস্ট কম হলে ডিসঅর্ডিং কম হয়। তাহলে রেট অফ ইন্টারেস্ট 2% হলে সেভিং আর ডিসঅর্ডিং মিলে অ্যামাউন্টটা হয়তো হয়েছে 700, এটা হয়তো হয়েছে 2500, আর এটা হয়তো হয়েছে 1000 না, 1000 না, এটা হয়তো হয়েছে, হ্যাঁ এটা হয়তো 200 হয়েছে। ওকে, 200 এবার তোমরা এটা লক্ষ্য করতেই পারছো যে রেট অফ ইন্টারেস্ট বাড়লে সেভিং আর ডিসঅর্ডিং কী হচ্ছে? 2% থেকে 5% হলো, সেভিং আর ডিসঅর্ডিং মিলিয়ে এটাও কিন্তু বেড়ে গেল। তাহলে রেট অফ ইন্টারেস্ট বাড়লে সেভিংস প্লাস ডিসঅর্ডিংটাও বাড়ছে। আবার রেট অফ ইন্টারেস্ট কমে গেলে 5% থেকে 1% হয়ে গেলে সেভিংস প্লাস ডিসঅর্ডিংও কিন্তু কমে যাচ্ছে, 2500 থেকে 200 হয়ে গেল। তাহলে এই গ্রাফটা কি হবে? এটাও কিন্তু একটা আপওয়ার্ড স্লোপিং গ্রাফ হবে, রাইট? এটাও সেই সেম গল্প, এ বাড়লে বি বাড়ছে, এ কমলে বি কমছে। তাহলে একটা ডিরেক্ট রিলেশন হলে কি হয়? আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হয়। তাহলে এই কার্ভটা দেখতে কীরকম হবে? আপওয়ার্ড স্লোপিংই হবে, কিন্তু এটাকে আমরা একটু এরকমভাবে টানার চেষ্টা করব,
এবার এটা কেন একটু ফ্ল্যাট হলো তার লজিকটা এটা একে একে বোঝাতে হবে, বা তার লজিকটা ম্যাথামেটিক্যালি এখানে আমাকে নাম্বার দিয়ে বোঝাতে হবে। আমি অত মানে ডিফিকাল্ট ডিরাইভেশনে এখন যাচ্ছি না, কারণ তাতে টাইম ওয়েস্ট হবে। জাস্ট এই গ্রাফটা একটু ফ্ল্যাট হবে। সেভিংস প্লাস ডিসঅর্ডিংয়ের যে গ্রাফটা সেটা কিন্তু একটু ফ্ল্যাট হবে, ঠিক আছে। এইবার আমরা এক্স অ্যাক্সিসে কী নেব? এক্স অ্যাক্সিসে আমরা নেব সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাঙ্ক মানি। ফার্স্টে আমরা এক্স অ্যাক্সিসে কী নিয়েছিলাম? এক্স অ্যাক্সিসে সেভিংস নিয়েছিলাম, তারপরে আমরা সেভিংস প্লাস ডিসঅর্ডিং নিলাম এক্স অ্যাক্সিসে। এখন আমরা এক্স অ্যাক্সিসে নেব সেভিংস প্লাস ডিসঅর্ডিং আর ব্যাঙ্ক মানি প্লাস ব্যাঙ্ক মানি, আর ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্টই থাকবে। এবার তোমরা একটু ভাবনা চিন্তা করে বলো, সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাঙ্ক মানি মানে কি? সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাঙ্ক মানি মানে হচ্ছে সাপ্লাই অফ লোনেবল ফান্ড, সাপ্লাই অফ লোনেবল ফান্ডস। তাহলে এটাকে কি আমি লিখতে পারি সাপ্লাই অফ লোনেবল ফান্ড? লিখতেই পারি। তাহলে হিসাব মতো এবার আমরা এক্স অ্যাক্সিসে কি নিয়েছি? সাপ্লাই অফ লোনেবল ফান্ড, আর ওয়াই অ্যাক্সিসে নিয়েছি রেট অফ ইন্টারেস্ট। এবার কথা হচ্ছে যে ব্যাঙ্ক মানির কার্ভটা কীরকম দেখতে হয় সেটা কিন্তু আমরা জানি না। ব্যাঙ্ক মানির কার্ভটা কীরকম দেখতে হয় সেটা কিন্তু আমরা আলাদা করে এখনও আঁকিনি, তো সেইটা আমরা আঁকবো। সেইটা আগে আমরা আলাদা করে এঁকে নেব। লেট মি জাস্ট ক্লিয়ার ইট ওয়ান্স। আচ্ছা, তো ব্যাঙ্ক মানির কার্ভটা কীরকম দেখতে হয় সেটা যদি আমাকে করতে হয়, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই গ্রাফটাকে কপি করে নিলাম, নিয়ে এক্স অ্যাক্সিসে আমি ব্যাঙ্ক মানিটা নেব, আর ওয়াই অ্যাক্সিসে আমি নেব হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এবার ব্যাঙ্ক মানির সাথে রেট অফ ইন্টারেস্টের রিলেশনটা খুব সিম্পল। রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাক বা কমে যাক, ব্যাঙ্ক যে বেশি বেশি করে টাকা ছাপাবে তা কিন্তু নয়। মানে রেট অফ ইন্টারেস্ট হয়তো 2% থেকে 2% যখন ছিল, ব্যাঙ্ক হয়তো টাকা ছাপিয়েছে 500 কোটি টাকা। রেট অফ ইন্টারেস্ট বেড়ে 5% হয়ে গেছে, ব্যাঙ্ক তখনও হয়তো 500 কোটি টাকাই ছাপাবে। কেন? কারণ রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাক বা কমে যাক তার উপরে ব্যাঙ্ক মানি কতটা ছাপাবে সেটা ডিপেন্ড করে না। ব্যাঙ্ক কতটা মানি প্রিন্ট করবে সেটা রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে না। তো রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাক বা কমে যাক, ব্যাঙ্কের যে মানি প্রিন্টিং সেটা কিন্তু সেমই থাকবে। এবার তোমরা পয়েন্টগুলোকে ভেবে দেখো। প্রথম পয়েন্টটা হচ্ছে 2%, 500। 500টা আমি ধরলাম এখানে, আর 2%টা আমি ধরলাম এখানে, তাহলে পয়েন্টটা হবে এটা। সেকেন্ড পয়েন্টটা হবে 5%, 500 এখানে। লাস্ট পয়েন্টটা 1%, 500 হবে এখানে। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, হাউ উইল দ্য গ্রাফ লুক লাইক? দ্য গ্রাফ উইল লুক লাইক আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। এটাকে বলা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এইবার এই ব্যাঙ্ক মানিটাকে আমি অ্যাড করে দেবো। সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস আমি ব্যাঙ্ক মানি করে দেবো এখানে, ঠিক আছে। তাহলে 700টা হয়তো এবার ব্যাঙ্ক মানি তো 500ই থাকছে। ব্যাঙ্ক মানি কত থাকছে? 500ই থাকছে। তাহলে 700-র সাথে কত অ্যাড হবে? রেট অফ ইন্টারেস্ট 2% হোক, 5% হোক, আর 1% হোক, তোমরা নিচে থেকে দেখে নিতে পারো। ব্যাঙ্ক মানি কিন্তু 500ই থেকেছে। ব্যাঙ্কের প্রিন্ট করা মানি সেটা কিন্তু 500ই থেকেছে। তাহলে 700-র সাথে 500 অ্যাড হবে। এখানেও 2500-র সাথে 500ই অ্যাড হবে, কেননা রেট অফ ইন্টারেস্ট যাই হোক ব্যাঙ্ক মানি কিন্তু সেমই থাকবে। তাহলে এইবার পুরো বিষয়টা কত হয়ে গেল? এটা হয়ে গেল 1200, এটা হয়ে গেল 3000, আর এটা হয়ে গেল 700। তাহলে এই পুরো বিষয়টা কি? সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাঙ্ক মানি। এটাকে আমরা কি বলতে পারি? সাপ্লাই অফ লোনেবল ফান্ড। তার সাথে রেট অফ ইন্টারেস্টের রিলেশনটা কি আসছে? রেট অফ ইন্টারেস্ট যেই 2% থেকে 5% হলো, সাপ্লাই অফ লোনেবল ফান্ড বেড়ে গেল 1200 থেকে 3000।
আবার রেট অফ ইন্টারেস্ট যেই 5% থেকে 1% হয়ে গেল, সাপ্লাই অফ লোনেবেল ফান্ড কিন্তু কমে গেল, 3000 থেকে 700 হয়ে গেল। তাহলে রিলেশনটা পজিটিভ, এখানেও রিলেশনটা কি, এখানেও কিন্তু পজিটিভ। তাহলে আমি গ্রাফটা কিভাবে আঁকবো, এটাও একটা আপওয়ার্ড স্লোপিং লাইন হবে, এবং এই লাইনটা আঁকার সময় মাথায় রাখবে এই লাইনটা এই সাপ্লাই প্লাস ডিসঅর্ডিংয়ের যে লাইনটা ছিল, সাপ্লাই প্লাস ডিসঅর্ডিংয়ের যে লাইনটা ছিল সেই লাইনের প্যারালাল হবে, সেই লাইনের কি হবে, প্যারালাল। সেভিংস প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাংক মানি, এবং এই লাইনটাকে আমরা কি বলছি, এই লাইনটাকে আমরা বলছি সাপ্লাই অফ লোনেবেল ফান্ড, সাপ্লাই অফ লোনেবেল ফান্ড। ওকে, সো এইভাবে আমরা সাপ্লাই অফ লোনেবেল ফান্ডের ডিম্যান্ডটা ডিরাইভ করতে পারি। এবং এই কোয়েশ্চেনটা তোমাদের মনে আসতেই পারে যে কেন এই লাইনটা সাপ্লাই প্লাস ডিসঅর্ডিং লাইনটার ইকুয়াল হলো, বা সাপ্লাই প্লাস ডিসঅর্ডিং লাইনটার প্যারালাল হলো। তার কারণ হচ্ছে, তোমরা ভেবে দেখো, হিসাব মতো 500 করে এটা বেড়েছে, তো 500 করে বেড়েছে। এবার তোমরা এটাকে গ্রাফিক্যালি করেও দেখতে পারো, একই আসবে, মানে স্লোপের ক্যালকুলেশনটা আমাকে তোমাদের তখন বোঝাতে হবে। এই দুটো লাইনের স্লোপ কিন্তু সেম। এবার এই স্লোপটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারি, জাস্ট গিভ মি আ মিনিট। স্লোপের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার আমি এই এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, বলতে টাইমটা একটু লাগবে এটাকে এখন এক্সপ্লেন করতে গেলে, বাট আমি জাস্ট এটাকে আর এক্সপ্লেন করছি না, তোমরা চাইলে বের করে নিতে পারো। সাপ্লাই প্লাস ডিসঅর্ডিংকে একটা ভেরিয়েবল ধরে আর রেট অফ ইন্টারেস্টকে একটা ভেরিয়েবল ধরে একবার তোমরা স্লোপ ক্যালকুলেট করবে, আর একবার তোমরা সাপ্লাই প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাংক মানিকে একটা ভেরিয়েবল ধরে আর রেট অফ ইন্টারেস্টকে আর একটা ভেরিয়েবল ধরে স্লোপটা ক্যালকুলেট করবে, দেখবে স্লোপটা সেমই আসবে। এবং সেই কারণেই আমি এই লাইনটাকে এই লাইনের প্যারালাল করেছি, সাপ্লাই প্লাস ডিসঅর্ডিংয়ের লাইনের প্যারালালই রেখেছি হচ্ছে সাপ্লাই প্লাস ডিসঅর্ডিং প্লাস ব্যাংক মানির লাইনটা, অর্থাৎ যেটাকে আমরা সাপ্লাই অফ লোনেবেল ফান্ডের লাইন বলছি সেটাকে। তো লোনেবেল ফান্ডের সাপ্লাইটা কিভাবে ডিটারমাইন করে সেটা আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখব যে লোনেবেল ফান্ডের ডিম্যান্ড সেটাকে কিভাবে ডিরাইভ করতে হয়। ডিম্যান্ড ফর দ্য লোনেবেল ফান্ডস। ওকে, তো ব্যাংকে যে 100 টাকা রাখা আছে, বা ব্যাংক যে 500 টাকা লোন দিতে চায়, বা ব্যাংক 500 টাকা না 200 টাকা লোন দিতে চায়, এই 200 টাকা ব্যাংকের থেকে কারা কারা নিতে চাইছে, এই 200 টাকা ব্যাংকের থেকে কারা কারা নিতে চাইছে। তো এই 200 টাকা ব্যাংকের থেকে 200 টাকার মধ্যে 100 টাকা হয়তো নিতে চাইবে ইনভেস্টার বা প্রডিউসার, যারা প্রোডাকশান করতে চায় তারা। 200 টাকার মধ্যে হয়তো 80 টাকা গভর্নমেন্ট নিতে চাইবে ব্যাংকের থেকে, যে আমাকে দাও, আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে সরকার কোথা থেকে টাকা পাবে, সরকারও ব্যাংক থেকেই টাকা নেবে। সরকার রেল বানাক বা রোড বানাক বা ব্রিজ বানাক বা ওয়াটারওয়েজ বানাক, যা ইনভেস্টমেন্ট করবে, হসপিটাল বানাক, স্কুল বানাক, টাকাটা গভর্নমেন্ট কোথা থেকে পাবে, লোনই নেবে ব্যাংকের থেকে। আর বাকি 20 টাকা কনজিউমার নেবে। কনজিউমার মানে সাধারণ মানুষ আমাদের মতো, যারা হয়তো হোম লোন নেবে বা এডুকেশন লোন নেবে বা কার লোন নেবে। আমরা কিন্তু প্রডিউসার না, আমরা কনজিউমার, কিন্তু আমাদের কোনো পারপাস ফুলফিল করার জন্য, হয় বাড়ি বানানোর জন্য বা গাড়ি তৈরির জন্য আমরা একটা লোন নিচ্ছি, সেটা হচ্ছে কনজিউমার বরোয়িং। তাহলে এই ইনভেস্টার আর গভর্নমেন্ট আর কনজিউমার কি করছে, লোনের ডিম্যান্ড করছে, রাইট। আর লোনের ডিম্যান্ড, তাহলে ডিম্যান্ড ফর লোনেবেল ফান্ডস সেটা কিভাবে পাবো, ইনভেস্টার কতটা ডিম্যান্ড করেছে 100 টাকা, প্লাস গভর্নমেন্ট কতটা ডিম্যান্ড করেছে 80 টাকা, প্লাস কনজিউমার কতটা বড় করেছে 20 টাকা, সেটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 200, যে ব্যাংক থেকে কতটা লোনেবেল ফান্ডের ডিম্যান্ড হয়েছে, ব্যাংক থেকে কত পরিমাণ লোনেবেল ফান্ডের ডিম্যান্ড এসেছে। ওকে, এবার এই গ্রাফটা আমাদেরকে আঁকতে হবে। এই কম্পোনেন্টগুলো আলাদা করে আমার বলার কিছু নেই। ইনভেস্টমেন্ট প্রডিউসাররা করে বা ফার্ম বা বিজনেসেস করে, গভর্নমেন্ট বড় করে, আর কনজিউমার বড় করে। কনজিউমার কেন বড় করে, হোম লোন নেওয়ার জন্য, এডুকেশন লোন নেওয়ার জন্য। কনজিউমারের বড়োইংটাকে ডিসসেভিংও বলা হয়ে থাকে। ওকে, এইবার এখানে এই গ্রাফটাকে আমরা কিভাবে আঁকবো, এই গ্রাফটা আঁকার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ফার্স্টে ওয়াই অ্যাক্সিসে নিয়ে নেব রেট অফ ইন্টারেস্ট। আগের গ্রাফটার মতোই ওয়াই অ্যাক্সিসে আমরা রেট অফ ইন্টারেস্ট নিয়ে নেব, আর এক্স অ্যাক্সিসে আমরা কি নেব, এক্স অ্যাক্সিসে আমরা নেব হচ্ছে, ফার্স্টে নেব এক্স অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট।
এবার এই রিলেশনটা আমি আর বারবার তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, এই জিনিসটা আমি বহুবার এক্সপ্লেন করেছি যে রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেলে কিন্তু প্রডিউসার বা ইনভেস্টাররা ব্যাংক থেকে লোনটা কম নেবে। তাহলে রিলেশনটা কি? নেগেটিভ রিলেশন। আর নেগেটিভ রিলেশনের ক্ষেত্রে গ্রাফটা কীরকম দেখতে হয় সেটা তোমরা অলরেডি জানো, তো এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, রাইট? তো লেট মি জাস্ট ড্র দ্য গ্রাফ। নেগেটিভ রিলেশনের গ্রাফটা কীরকম দেখতে হবে? এরকম। নেক্সট হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে কী নেব? রেট অফ ইন্টারেস্টই নেব। আর এক্স অ্যাক্সিসে আমরা এবার নেব ইনভেস্টমেন্টের সাথে সাথে আমরা নিয়ে নেব হচ্ছে গভর্নমেন্টের, আচ্ছা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার না, ইনভেস্টমেন্টের সাথে সাথে আমরা নিয়ে নেব কনজিউমারের বড়োইং, অর্থাৎ কনজিউমার কত টাকা লোন নিতে চাইছে হোম লোনের জন্য বা এডুকেশন লোনের জন্য। আচ্ছা আমি যদি এখন ব্যাংকে লোন নিতে চাই যে আমার এডুকেশন লোন লাগবে 20 লাখ টাকা, ব্যাংক বলছে যে হ্যাঁ নিন, কিন্তু আপনি 80% রেট অফ ইন্টারেস্ট দেবেন, তাহলে কি আমি আর এই লোনটার ডিম্যান্ড করব? এই লোনটার ডিম্যান্ড কি করব? এই লোনটা কি আমি আর নেব? না, নেব না। আবার যদি ব্যাংক আমাকে বলে যে রেট অফ ইন্টারেস্ট আপনি 5% দেবেন, তাহলে কিন্তু আমি এই ডিম্যান্ডটা করব। ঠিক আছে, তাহলে এই রিলেশনটাকে একটুখানি তোমরা আঁকার চেষ্টা, মানে বোঝার চেষ্টা করো। আমি একটুখানি এটাকে এক্সপ্লেন করছি বিকজ এটা দরকার। কনজিউমার বড়োইং তার সাথে রেট অফ ইন্টারেস্টের কী রিলেশান? অবশ্যই নেগেটিভ রিলেশান, রাইট? কেন নেগেটিভ রিলেশান? আমি জাস্ট তিনটে বিষয়কে একসাথে পুট করছি। প্রথমে আমি ইনভেস্টমেন্টটাকে নিলাম আর রেট অফ ইন্টারেস্ট নিলাম। রেট অফ ইন্টারেস্ট যখন 2%, 5% আর 10% নিলাম, ইনভেস্টমেন্ট তখন হয়তো হয়েছে 200 টাকা, রেট অফ ইন্টারেস্ট বেড়ে 5% হয়ে যায়, ইনভেস্টমেন্ট হয়েছে 100 টাকা, 10% হয়ে যাওয়া ইনভেস্টমেন্ট হয়েছে 50 টাকা। এবার রেট অফ ইন্টারেস্ট 2%, 5% আর 10%। রেট অফ ইন্টারেস্ট যখন 2% ছিল, কনজিউমার হয়তো লোন নিতে চেয়েছে বা বড় করতে চেয়েছে 70 টাকা। 5% হয়ে যাওয়ায় কনজিউমার হয়তো বড় করতে চেয়েছে, আরও কম বড় করতে চাইবে কারণ রেট অফ ইন্টারেস্টটা বেড়ে গেছে। ও হয়তো বড় করতে চেয়েছে বা লোন নিতে চেয়েছে 30 টাকা। 10% হয়ে যায়, ও হয়তো লোন নিতে চেয়েছে 10 টাকা। 10% হয়ে যায় 10 টাকা ও লোন নিতে চেয়েছে। এবার কনজিউমার বড়োইং আর রেট অফ ইন্টারেস্টের মধ্যে রিলেশনটা কি? এটাও কিন্তু নেগেটিভ, এটাও কিন্তু নেগেটিভ। তাহলে আমি এই গ্রাফটাকে আঁকি। এই গ্রাফটাকে আমি কিভাবে আঁকবো? এই গ্রাফটাকেও কিন্তু আমি একটা নেগেটিভ কার্ভ হিসেবেই আঁকবো, ডাউনওয়ার্ড স্লোপিং। এগুলো আমি তোমাদেরকে বহুবার বুঝিয়েছি যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ কখন হয়, কিভাবে হয়। যখন দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন নেগেটিভ হয় তখন একটা ডাউনওয়ার্ড স্লোপিং নিম্নমুখী ঢাল সম্পন্ন একটা কার্ভ তৈরি হয়, হলো। আর যখন আমরা গভর্নমেন্টের সাথে আর একটা কম্পোনেন্ট কি আছে? আর একটা কম্পোনেন্ট আছে গভর্নমেন্টের লোন। গভর্নমেন্ট কত টাকা লোন নিতে চাইছে বা গভর্নমেন্ট কত টাকা লোনের ডিম্যান্ড করছে, তার সাথে আমরা রেট অফ ইন্টারেস্টের রিলেশনটা দেখার চেষ্টা করি। আচ্ছা গভর্নমেন্ট তো নিজেই দেশটা চালাচ্ছে, তো সে কত টাকা লোন নেবে সেটা কি রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে? অবশ্যই করে না। রেট অফ ইন্টারেস্ট 2% হলেও গভর্নমেন্ট হয়তো 200 কোটি টাকা লোন নেবে, আর 200 কোটি ধরছি না, 200ই ধরলাম। রেট অফ ইন্টারেস্ট 5% হলেও গভর্নমেন্ট 200 টাকাই লোন নেবে, আর রেট অফ ইন্টারেস্ট 10% হলেও গভর্নমেন্ট 200 টাকাই লোন নেবে। কেন? তার কারণ হচ্ছে রেট অফ ইন্টারেস্টের উপর গভর্নমেন্টের লোন নেওয়াটা ডিপেন্ড করে না। রেট অফ ইন্টারেস্ট বেশি হলেও গভর্নমেন্ট যা লোন নেবে, কম হলেও তাই নেবে। গভর্নমেন্ট নিজেই দেশটা চালাচ্ছে, তাকে তো ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্টমেন্ট করতেই হবে। গভর্নমেন্টকে তো হসপিটাল বানাতেই হবে, রেলে ডেভেলপ করতে হবে, রোড বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, স্কুল বানাতে হবে। তো গভর্নমেন্ট কি এটা ভাবতে পারে যে আজকে রেট অফ ইন্টারেস্টটা বেশি আছে, আজকে আমি লোন নেবো না, আজকে আমি স্কুল বানাবো না, আজকে আমি হসপিটালে ইনভেস্টমেন্ট করবো না? গভর্নমেন্ট তো সেটা ভাবতে পারে না। তো গভর্নমেন্টকে কিন্তু রেট অফ ইন্টারেস্ট যাই থাকুক, ইনভেস্টমেন্টটা করতে হবে, লোনটা নিতে হবে। তো গভর্নমেন্টের লোন নেওয়াটা কিন্তু রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে না। তাহলে এইবার তোমরা এই পয়েন্টগুলোকে প্লট করার চেষ্টা করো, আশা করি বুঝতে পারছো অনেকেই। রেট অফ ইন্টারেস্ট 2% হলে গভর্নমেন্ট কতটা লোন নিচ্ছে? 500 টাকা, এই 200 টাকা। আবার রেট অফ ইন্টারেস্ট 5% হলেও গভর্নমেন্ট 200 টাকাই লোন নিচ্ছে। তাহলে পয়েন্টগুলো কি ঠিক আগেরটার মতোই চলছে? আগেও আমরা অলরেডি এরকম একটা জিনিস পেয়েছিলাম। তাহলে এই পয়েন্টটা কীরকম দেখতে হবে? এই কার্ভটা কীরকম দেখতে হবে? এই কার্ভটা দেখতে হবে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন
ভার্টিক্যাল লাইন প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। হলো, তাহলে আমি জাস্ট নামগুলো দিয়ে দিই। আমি যেটা রেডে এঁকেছিলাম সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কার্ভ, সেটার নাম কি ইনভেস্টমেন্ট কার্ভ। আমি যেটা ব্ল্যাকে এঁকেছিলাম সেই কার্ভটার নাম কি, সেই কার্ভটার নাম হচ্ছে গভর্নমেন্ট, না সেটা হচ্ছে কনজিউমার বরোয়িং। আর যেটা পার্পলে ড্র করলাম সেই কার্ভটার নাম হচ্ছে গভর্নমেন্ট লোন, গভর্নমেন্ট টেকিং লোন। এবার এই তিনটে বিষয়কে একসাথে করে আমরা এই গ্রাফটাকে আঁকার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তিনটে বিষয়কে একসাথে করা মানে কি, রেট অফ ইন্টারেস্টটা আমি নিলাম, আর এখানে আমি ইনভেস্টমেন্টটাকে যোগ করব, আমি কনজিউমারের বরোয়িংটাকে যোগ করব, আর গভর্নমেন্টের লোনটাকেও আমি যোগ করব। তাহলে তোমরা দেখো উপরের ডেটা থেকেই হবে, আমি নতুন করে কিছু করছি না। রেট অফ ইন্টারেস্ট 2%, 5% আর 10%ই ছিল সব কেসে। রেট অফ ইন্টারেস্ট যখন 2%, তখন ইনভেস্টমেন্ট হয়েছে 200 টাকা, কনজিউমার বরোয়িং 70 টাকা, গভর্নমেন্টের লোন 200 টাকা। তিনটেকে যোগ করলে কত হবে, তিনটেকে যোগ করলে হবে 200 + 70 + 200 মানে 470। রেট অফ ইন্টারেস্ট যখন 5%, তখন ইনভেস্টমেন্ট 100 টাকা, কনজিউমার বরোয়িং 30, গভর্নমেন্টের লোন 200। তাহলে 130 আর 200 মানে 330। রেট অফ ইন্টারেস্ট যখন 10% হলো, তখন 50 রুপিস ইনভেস্টমেন্ট, 10 কনজিউমার বরোয়িং, 200 গভর্নমেন্ট লোন, সো ইট উইল বি 260। এবার এই গ্রাফটা বসানোর আগে আমি একটা জিনিস সিম্পলি বলে দিই। এই বিষয়টা কি, ইনভেস্টমেন্ট প্লাস কনজিউমার বরোয়িং প্লাস গভর্নমেন্টের লোন, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ডিম্যান্ড ফর লোনেবল ফান্ডস। কতটা লোনেবল ফান্ডের ডিম্যান্ড হচ্ছে সেটা, রাইট? সেটা আমরা অলরেডি এখানে দেখেছি যে I + G + C ইজ বেসিক্যালি ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড। ওকে, তো আমি এইবার আচ্ছা একটা বিষয় আরেকটু বলে দিই। যখন আমি এই ইনভেস্টমেন্টের কার্ভটা অর্থাৎ রেট কার্ভটা এঁকেছি, তখন আমি ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্ট নিয়েছি আর এক্স অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট নিয়েছি। যখন আমি কনজিউমার বরোয়িংয়ের কার্ভটা এঁকেছি, তখন আমি এক্স অ্যাক্সিসে কনজিউমার বরোয়িং নিয়েছি আর ওয়াই অ্যাক্সিসে আমি কি নিয়েছি, রেট অফ ইন্টারেস্ট। যখন আমি গভর্নমেন্টের লোনের কার্ভটা এঁকেছি, তখন এক্স অ্যাক্সিসে আমি গভর্নমেন্টের লোন নিয়েছি আর ওয়াই অ্যাক্সিসে আমি নিয়েছি রেট অফ ইন্টারেস্ট। এইবার আমি এক্স অ্যাক্সিসের কী নেব, এক্স অ্যাক্সিসে আমি নেব ইনভেস্টমেন্ট প্লাস কনজিউমার বরোয়িং প্লাস গভর্নমেন্টের লোন, এবং এই তিনটেকে যোগ করলে আমরা ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড পাই, তো সেটাই নেব। আর ওয়াই অ্যাক্সিসে আমি নেব রেট অফ ইন্টারেস্ট। এবার কথা হচ্ছে এই গ্রাফটা কীরকম দেখতে হবে। এবার আমরা জাস্ট এই দুটো বিষয়কে নিয়ে গ্রাফটা আঁকতে চাইছি, রেট অফ ইন্টারেস্ট আর এই তিনটেকে যোগ করে যে ভেরিয়েবলটা আসছে মানে ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড। এবার এই গ্রাফটা কীরকম দেখতে হবে, দ্যাট ইজ আওয়ার কনসার্ন। তো বিষয় হচ্ছে যে রিলেশনশিপটা কি, রেট অফ ইন্টারেস্ট যেই দেখো বেড়ে যাচ্ছে, ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড কিন্তু কমে যাচ্ছে, তাহলে রিলেশনশিপটা নেগেটিভ। তাহলে কার্ভটা কীরকম দেখতে হবে, একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভই হবে, রাইট? এবার আমরা কার্ভটাকে ড্র করি। এই যে কার্ভটা তৈরি হলো, এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি ডিম্যান্ড অফ দ্য লোনেবল ফান্ড কার্ভ। ওকে, যেটাকে এই নাম দিচ্ছি ডিম্যান্ড অফ লোনেবল ফান্ডস। তাহলে আমরা দুটো কার্ভই পেয়ে গেলাম, ডিম্যান্ড ফর লোনেবল ফান্ডের কার্ভটাও পেয়ে গেলাম যেটা দেখতে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং, আর আমরা অলরেডি উপরে সাপ্লাই অফ লোনেবল ফান্ডের কার্ভটাও পেয়ে গেছি যেটা কীরকম দেখতে ছিল, যেটা দেখতে ছিল কিন্তু এরকম, যেটা দেখতে এরকম ছিল। ওকে, তোমরা চাইলে সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটাকেও ডিটারমাইন করার সময় ঠিক এইভাবেই করতে পারো, যেভাবে আমি এখন করলাম সেভাবে করলেও তোমরা একই রেজাল্টই পাবে। যেভাবে আমি এখন এই ডিম্যান্ড ফর লোনেবল ফান্ডটা ডিরাইভ করলাম, সেইভাবে তোমরা অঙ্ক করে করে সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটাও ডিটারমাইন করতে পারো, সেভাবে করলেও হবে। তাহলে সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটা কীরকম ছিল, ডাউনওয়ার্ড স্লোপ, এই আপওয়ার্ড স্লোপিং। ডিম্যান্ড অফ লোনেবল ফান্ডের গ্রাফটা কীরকম ছিল, আপওয়ার্ড স্লোপিং, নাকি উল্টো বললাম, সরি,
ডিম্যান্ড ফর লোনেবল ফান্ডের গ্রাফটা ছিল ডাউনওয়ার্ড স্লোপিং, আর সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটা ছিল আপওয়ার্ড স্লোপিং। এবার আমরা দুটোকে একটা গ্রাফের মধ্যেই আঁকবো। তার জন্য ফার্স্টে আমি এক্স অ্যাক্সিসে নিয়ে নিলাম সাপ্লাই অফ লোনেবল ফান্ড, আর ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিলাম রেট অফ ইন্টারেস্ট। এবং এই দুটোকে নিয়ে সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটা কীরকম দেখতে আমরা অলরেডি করেছি। কীরকম দেখতে সেই গ্রাফটা, সেটা কিন্তু আপওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ হয়, আমরা প্রথমেই সেটা করে রেখেছিলাম, রাইট। তো আমি সেই সাপ্লাই অফ লোনেবল ফান্ডের গ্রাফটা এঁকে নিলাম। এবার আমি ওয়াই অ্যাক্সিসে কী নেব, ওয়াই অ্যাক্সিসে এবার আমি নেব হচ্ছে ডিম্যান্ড অফ, না এক্স অ্যাক্সিসে নেব হচ্ছে ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড, আর ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্টই থাকবে। নিয়ে আমি যদি এইবার গ্রাফটা আঁকতে চাই, ডিম্যান্ড ফর লোনেবল ফান্ডের গ্রাফটা কীরকম ছিল, ডাউনওয়ার্ড স্লোপিং। তো আমি সেই গ্রাফটা এবার আঁকবো। হলো, এইবার এই যে পয়েন্টে দুটো গ্রাফ ইন্টারসেক্ট করলো একে অপরকে, সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, সেই পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যে পয়েন্টটার আমি নাম দিলাম ই। ওকে, এবং এই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি, তাহলে আমি একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটার আমি নাম দিলাম কিউ স্টার, কিউ স্টার। আর এই পয়েন্ট বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাই, তাহলে আমি একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটার আমি নাম দিলাম আর স্টার। এই আর স্টার পয়েন্টটা কি, আর স্টার পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। আর কিউ স্টার পয়েন্টটা কি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ লোনেবল ফান্ডস। কিউ স্টার মানে কি, দ্য অ্যামাউন্ট অফ লোনেবল ফান্ড, বা কিউ স্টারের অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন হচ্ছে দ্য পয়েন্ট ওয়্যার, মানে এই পয়েন্টে ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড আর সাপ্লাই অফ লোনেবল ফান্ড ইকুয়াল আছে, রাইট। আর আর স্টার কি, আর স্টার হচ্ছে এমন একটা রেট অফ ইন্টারেস্ট যেখানে ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড আর সাপ্লাই অফ লোনেবল ফান্ড ইকুয়াল হয়েছে। ওকে, তাহলে কিউ স্টারটাকে কীভাবে ইন্টারপ্রেট করবে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ লোনেবল ফান্ড, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ লোনেবল ফান্ড where demand for loanable fund equals to supply of loanable fund। আর আর স্টারটাকে কীভাবে ইন্টারপ্রেট করবে, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট where demand for loanable fund equals to supply of loanable fund। ওকে, এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, সো কেন এটা স্টেবল, দ্যাট আই এম গোয়িং টু এক্সপ্লেন ইট। দেখো কেন এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কোনো কারণে যদি রেট অফ ইন্টারেস্টটা, স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা খুব সিম্পল, যে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমরা পেলাম, ইকোনমি বা মার্কেট যেখানেই চলে যাক, ইকুইলিব্রিয়াম ঘুরে ফিরে এখানে ঠিকই ফেরত আসবে। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি কোনো কারণে বেশি হয়ে যায়, ধরো রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে R1, এই রেট অফ ইন্টারেস্ট হয়ে গেলে লোনেবল ফান্ডের ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি, এইটা হচ্ছে ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড, আর এইটা হচ্ছে সাপ্লাই অফ লোনেবল ফান্ড। কোনটা বেশি, আর স্টারে সাপ্লাই এতটা Q0 আর ডিম্যান্ড এতটা, না উল্টো বললাম, এটা সাপ্লাই Q1। তাহলে আমি যদি R1 এর রেসপেক্টে বলি, রেট অফ ইন্টারেস্ট যদি ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্টের থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ R1 হয়ে যায়, তাহলে সাপ্লাই অফ লোনেবল ফান্ড কত আর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড কত। সাপ্লাই অফ লোনেবল ফান্ড হচ্ছে তোমার OQ1 আর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড হচ্ছে OQ0। কোনটা বেশি, অবশ্যই OQ1 বেশি, OQ0 বেশি, OQ0 থেকে OQ1 বেশি, মানে সাপ্লাই অফ লোনেবল ফান্ড কিন্তু বেশি ডিম্যান্ড অফ লোনেবল ফান্ডের থেকে। এটা যদি হয় তাহলে কি হবে, স্বাভাবিকভাবে ভেবে দেখো, সাপ্লাই অফ লোনেবল ফান্ড বেশি মানে ব্যাংক লোনেবল ফান্ডের সাপ্লাই নিয়ে বসে আছে, ব্যাংক সেই সাপ্লাইটা আমাদের থেকে পেয়েছে সেভিংয়ের মারফত বা ডিসোর্ডিংয়ের মারফত, বা ব্যাংক নিজে ছাপিয়েছে টাকা, সেই মারফত ব্যাংকের কাছে সাপ্লাই এসেছে লোনেবল ফান্ডের, এবং সেই সাপ্লাই অফ লোনেবল ফান্ড নিয়ে ব্যাংক বসে আছে কত টাকার, ধরো 500 টাকার। আর ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড কারা করে, প্রডিউসাররা করে, কনজিউমার বড়োয়াররা করে, বা গভর্নমেন্ট করে, তারা হয়তো মাত্র 300 টাকার ডিম্যান্ড করছে, তার বেশি লোন নিতে চাইছে না। তো ব্যাংক এই পরিস্থিতিতে কি করবে,
ব্যাংক বলবে বাকি 200 টাকা নিয়ে আমি কি করবো, আমার তো কোনো কাজে লাগবে না, আমার তো লস হচ্ছে। তো ব্যাংক চাইবে আমি রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দেবো যাতে সবাই লোন নিতে আসে। যেই ব্যাংক রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দেবে কি হবে, যেই ব্যাংক রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দেবে সবাই এখন লোন নিতে ছুটবে, কনজিউমারও লোন নিতে ছুটবে, ইনভেস্টারও লোন নিতে ছুটবে, আর গভর্নমেন্টও লোন নিতে চাইবে। যদিও গভর্নমেন্টের লোন নেওয়াটা রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে না, কিন্তু কনজিউমার আর ইনভেস্টার কিন্তু লোন নেওয়ার জন্য অবশ্যই ব্যাংকে যাবে। তাহলে ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড বেড়ে যাবে। আগে কি ছিল, ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড 300 ছিল, বেড়ে ওটা হয়ে যাবে 500, এবং সাপ্লাই অফ লোনেবল ফান্ড আর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড ইকুয়াল হয়ে যাবে। মানে আমরা কোন পয়েন্টে পৌঁছে গেলাম, মানে আমরা পৌঁছে গেলাম উই আর অ্যাট ই। সাপ্লাই অফ লোনেবল ফান্ড আর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড কোথায় ইকুয়াল হয়েছিল, ই পয়েন্টে, যেখানে দুটো গ্রাফ একে অপরকে ইন্টারসেক্ট করেছিল। সাপ্লাই অফ লোনেবল ফান্ড আর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ড দুটো গ্রাফ একে অপরকে ইন্টারসেক্ট করেছিল। সো উই আর অ্যাট ই। ওকে, সো রেট অফ ইন্টারেস্ট আমি এইটা নিচে দিয়েও করা যেতে পারে। মাই পয়েন্ট ইজ যে রেট অফ ইন্টারেস্ট যদি বেড়েও যায় ইকুইলিব্রিয়ামের থেকে, বা রেট অফ ইন্টারেস্ট যদি কমেও যায়, কমার কেসটা তোমরা করে দেখবে একই ব্যাপার। দুটো কেসেই কিন্তু মার্কেট এমনভাবে ইন্টারঅ্যাক্ট করবে যে ইকোনমি আবার এই ই পয়েন্টেই ফিরে আসবে, এবং এই রকম ইকুইলিব্রিয়ামকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। ইফ দ্য ইকোনমি বাই এনি হাউ মুভস ফ্রম দ্য ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম বাট ইট এগেন কামস ব্যাক টু দ্য ইকুইলিব্রিয়াম, দেন দ্যাট টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইজ কল্ড স্টেবল ইকুইলিব্রিয়াম। এবং এখানে কিন্তু সেই স্টেবল ইকুইলিব্রিয়ামটাই আমরা পাচ্ছি। ওকে, সো দিস ইজ ইট। অ্যান্ড দেখো এখানে বলা আছে ইফ নট ইন ইকুইলিব্রিয়াম সারপ্লাস ডাউনওয়ার্ড প্রেশার, যা আমি বললাম সেটাই এখানে এক্সপ্লেন লেখা আছে, তোমরা এখান থেকে করে নিতে পারো। আর আরেকটা বিষয় একটু বলে দিই, যেটা অনেকেরই ডাউট থাকে যে লোনেবল ফান্ড। ওকে, ইয়েস, তো এই পুরো থিওরিটাকে কিন্তু তোমাদেরকে এইভাবেই এক্সপ্লেন করতে হবে। প্রথমে সাপ্লাই অফ লোনেবল ফান্ডটা দেখাতে হবে, তারপর ডিম্যান্ড অফ লোনেবল ফান্ডটা দেখাতে হবে, তারপর দুটো কোথায় ইন্টারসেক্ট করছে, ইকুইলিব্রিয়াম কোথায় আসছে সেটাকে ডিটারমাইন করতে হবে, এবং তার সাথে সাথে তোমাদেরকে দেখাতে হবে কোনোভাবে যদি ইকুইলিব্রিয়ামটা ডেভিয়েট করে যায় এটা কিভাবে স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, কিভাবে আলটিমেটলি আবার ই পয়েন্টেই ফিরে আসে।